প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি। আজকের টপিক নির্ধারণ করা হয়েছে স্থিতিস্থাপকতা। প্রত্যেক বছর বছর এই স্থিতিস্থাপকতা থেকে অনেক প্রশ্ন হয়, তাই জন্য আজকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবে। তাহলে চলো দেরি না করে আমরা মূল ক্লাসে ঢুকে পড়ি। আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো পড়াবো তার মধ্যে রয়েছে হচ্ছে স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতা। তো প্রথমেই আমরা যদি স্থিতিস্থাপকতার সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা প্রথম দিকে কিছু ক্লাসে আমরা চাহিদার চলক ধ্রুবক সম্পর্কে জেনেছি, স্বাধীন চলক এবং অধীন চলক সম্পর্কেও জেনেছি। তাহলে স্বাধীন চলক অধীন চলক সম্পর্কে যারা এখনো জানো না, তারা প্রথম দিকের ক্লাসগুলো দেখে আসো। চাহিদার খুঁটিনাটিতে একটা ক্লাসে আমি দিয়ে দিয়েছি, সেই ক্লাসটা তোমরা দেখে আসবা। তো এইখানে স্বাধীন চলকের শতকরা পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতকরা পরিবর্তন হয় তার অনুপাতকে, অনুপাত বলতে কি বোঝায়? অনুপাত বলতে ভাগ ভাগ করা, মানে অধীন চলকটাকে আমরা স্বাধীন চলক দ্বারা ভাগ করলে পরে যে ফলাফলটা পাবো সেটাই মূলত স্থিতিস্থাপকতা। তাহলে এভাবে আমরা বলতে পারি যে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা এখন চলো একটা সূত্রের সাহায্যে বিষয়টা দেখে আসি। এখানে স্থিতিস্থাপকতা সমান, এখানে এই যে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন এটা আছে নিচে, অর্থাৎ আর অধীন চলকের শতকরা পরিবর্তন এটা আছে উপরে। তার মানে অধীন চলকটাকে স্বাধীন চলক দ্বারা কি করা লাগছে? ভাগ করা লাগছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এখানে অধীন চলকের শতকরা পরিবর্তন বাই হচ্ছে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন। এখন আমরা স্বাধীন চলক কত ধরবো আর অধীন চলক কত ধরবো? আমরা ধরি স্বাধীন চলক সমান এক্স আর অধীন চলক হচ্ছে ওয়াই। এখন আমরা তার আগে একটা জিনিস জেনে আসি, আমাদের এই যে চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা। ডেল্টা এক্স মানে কি? ডেল্টা এক্স মানে যদি এটাকে আমরা স্বাধীন চলক ধরি তাহলে স্বাধীন চলকের পরিবর্তন, যদি ধরি এটা চাহিদা তাহলে চাহিদার পরিবর্তন। তো এটা হলো পরিবর্তিত চিহ্ন, অর্থাৎ ডেল্টা মানে পরিবর্তন। আর যদি নর্মাল এক্স থাকে সেটা তো আমরা স্বাধীন চলক ধরেই নিয়েছি, প্রাথমিক অবস্থায় যেটা থাকে সেক্ষেত্রে এক্স ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে প্রাথমিক আমরা লিখে রাখলাম, জাস্ট আমাদের পরবর্তীতে কাজে লাগবে। পরবর্তীতে যখন আমরা দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতার যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে সেইগুলোর জন্য এটা একটু কাজে লাগবে। আর তাহলে ডেল্টা ওয়াই মানে কি? ডেল্টা ওয়াই মানে হচ্ছে পরিবর্তিত, আমরা দিয়ে দেখলাম পরিবর্তিত। আর এটা হলো প্রাথমিক। তাহলে আমরা সূত্রটা খেয়াল করি, আমরা ইলাস্টিসিটির সাথে যদি এক্স এবং ওয়াই কে আমরা নিয়েছি তাহলে স্থিতিস্থাপকতা কি দাঁড়ায় আমরা দেখে আসি। তাহলে পরিবর্তিত ওয়াই বাই হচ্ছে ওয়াই কত? শতকরা, তার মানে 100 বাই হচ্ছে পরিবর্তিত এক্স বাই হচ্ছে এক্স। এটাকে আমরা ডেল্টাও বলতে পারি, পরিবর্তিত চিহ্নও বলতে পারি। এখানে হচ্ছে কত? 100। এখন 100 কেটে গেলে থাকবে কি? পরিবর্তিত ওয়াই বাই ওয়াই, এইখানে গুণ করলে পরে এক্সটা উপরে চলে যায় আর ডেল্টা এক্সটা নিচে চলে আসে। তাহলে কি দাঁড়ায়? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইন্টু এক্স বাই ওয়াই। এ ছিল হচ্ছে ইলাস্টিসিটি। এ পর্যায়ে আমরা জানবো হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। আমরা চাহিদা সমীকরণের মধ্যে দেখেছি সেখানে একটা স্বাধীন চলক ছিল, একটা অধীন চলক ছিল। যেমন হচ্ছে আমরা কিউডি সমান 10 - 2p যদি হয় তাহলে এই পিটা ছিল স্বাধীন চলক আর এই কিউটা ছিল অধীন চলক। তাহলে আমরা জানি যে এই পি এর উপরে ডিপেন্ড করে হচ্ছে এই অধীন চলকটা। তো যখন স্থিতিস্থাপকতা বলবো তখন এখানে পিটা হচ্ছে প্রাইস মানে কি? দাম। আর এটা হচ্ছে চাহিদার পরিমাণ। দাম যদি স্বাধীন চলক হয় তাহলে আমরা সংখ্যাটার সাথে যদি কম্পেয়ার করি
তাহলে কি হচ্ছে, দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তাকে বলবো আমরা চাহিদার স্থিতিস্থাপকতা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার সঙ্গে আমরা কি বলবো, দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। এ পর্যায়ে আমরা দেখব যে দাম স্থিতিস্থাপকতা আসলে কি। তো আমরা এখানে তিনটা প্রকারভেদ দেখে আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে দাম স্থিতিস্থাপকতা মানে দামের সাথে সম্পৃক্ত, আয় স্থিতিস্থাপকতা মানে আয়ের সাথে সম্পৃক্ত, এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতার ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন। শেষ পর্যন্ত দেখলে স্থিতিস্থাপকতা সম্পর্কে আর কোনোদিন কোনো প্রবলেম থাকবে না আশা করি। তো সাথেই থাকবে, শেষ পর্যন্ত থাকবে। তো আমরা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা এখন বুঝবো। আমাদের ইলাস্টিসিটি অফ, আমরা হচ্ছে এখানে প্রাইস ধরে নিলাম, বা হচ্ছে এখানে ডিমান্ডের সাথে আমরা ডিপি নিয়ে নিতে পারি। তাহলে ডিমান্ড মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড মানে চাহিদার স্থিতিস্থাপকতা, তার সাথে নিয়েছি পি অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা। তাহলে আমরা সূত্র সাহায্যে যদি এখন দেখি, তাহলে আমরা এই যে স্বাধীনের জায়গায় স্বাধীন চলক হচ্ছে পি অর্থাৎ দাম, দামের শতকরা পরিবর্তন, বাই হচ্ছে চাহিদার শতকরা পরিবর্তন। চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন, আর এখানে দামের শতকরা পরিবর্তন। এ পর্যায়ে আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে ডেল্টা বলতে কি বোঝায়, পরিবর্তন বোঝায়, পরিবর্তন। তো এখন আমাদের হচ্ছে চাহিদার পরিমাণ ছিল কত, কিউ। তাহলে এটা যদি আমরা হচ্ছে পরিবর্তিত চাহিদা অর্থাৎ ডেল্টা কিউ, আর এখানে প্রাথমিক যে চাহিদাটা থাকে, আমরা যখন এক্সাম্পল দিব তখন সবগুলো বিষয় ক্লিয়ার হবে। এখন এই যে ডেল্টা কিউ কিভাবে আসছে, কিউটা কিভাবে আসছে, হয়তো বা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তবে যখনই আমরা এক্সাম্পল দেব তখনই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে হচ্ছে প্রাথমিক চাহিদা হচ্ছে কিউ, এখন আমাদের শতকরা পরিবর্তন অর্থাৎ 100। তো এখানে ডেল্টা পি বাই পি ইন্টু 100। তো সেক্ষেত্রে 100 যদি কেটে যায় তাহলে ডেল্টা কিউ বাই হচ্ছে কিউ ইন্টু পি, তাহলে কি হবে, উপরে চলে যাবে। আমাদের ভাগটা যদি গুণ করা যায় তাহলে হরটা উপরে চলে যায়, লবটা নিচে চলে আসে, এখানে ডেল্টা পি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তো এইখানে হচ্ছে অতএব চাহিদার দাম স্থিতিস্থাপকতা ডিপি সমান হচ্ছে এটা। এটা হলো আমরা কি পেলাম, এটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতার সূত্র পেলাম। এখন আমরা যদি এটাকে একটা উদাহরণের সাহায্যে দেখি তাহলে বিষয়টা কেমন হয় আমরা দেখে আসি। আমরা চাহিদার খুঁটিনাটি ক্লাসে দেখেছিলাম দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এবং এইখানে আমরা যে এক্সাম্পলটা নিব সবাই একটু খেয়াল করি, তার আগে আমরা আমাদের মূল অংশটুকু এখানে রেখে দিই। ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, তাহলে এই অংশটা আমরা রেখে দিলাম। এবার আমরা হচ্ছে একটা উদাহরণের সাহায্যে নির্ণয় করব। এক্ষেত্রে কোন দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20 টাকা হলে চাহিদার পরিমাণ 40 একক থেকে হ্রাস পেয়ে
সাপোজ 30 একক হয়, তাহলে দাম স্থিতিস্থাপকতা কত? স্থিতিস্থাপকতা কত হবে আসলে? তো আমরা এটা এক্সাম্পলটা যদি করি, আমাদের মূল যে এখানে আমাদের যে সূত্রটা আমরা এখানে রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে আসি। তাহলে ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখন আমরা হচ্ছে এখানে আগেই বলে নিয়েছিলাম যে পরিবর্তিত চাহিদা হচ্ছে ডেল্টা কিউ। তাহলে এখানে আমাদের পরিবর্তিত চাহিদা আমরা বের করব ডেল্টা কিউ সমান, আমরা দেখি যে পরিবর্তিত চাহিদার পরিমাণ কত। এখানে আগে ছিল 40 একক থেকে হ্রাস পেয়ে 30 একক হয়েছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। হ্রাস পাওয়াটাকে কি বলা হয়? ঋণাত্মক একটা সেন্স আমাদের মধ্যে আসে। সুতরাং এখানে আমাদের তাহলে 30 থেকে আমরা 40 বাদ দিব, কেননা এইখানে হচ্ছে চাহিদাটা কি হয়েছে? হ্রাস হয়েছে, তার মানে ঋণাত্মক মান নিয়ে আসতে হবে আমাদের। তাই জন্য কি হবে? চাহিদার পরিবর্তন হয়েছে এখানে, তার মানে 10 হ্রাস পেয়েছে, অর্থাৎ -10 হয়েছে। তাহলে এখানে প্রাথমিক যে চাহিদাটা, প্রাথমিক চাহিদার পরিমাণ কত ছিল? প্রাথমিক চাহিদা ছিল মূলত 40, এখন হয়েছে 30, তার মানে প্রাথমিক চাহিদাটা হচ্ছে 40। আচ্ছা, এবার হচ্ছে আমাদের ডেল্টা পি বের করব, অর্থাৎ পরিবর্তন হয়ে দাম কত হয়েছে। 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20 টাকা হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে বলতে ধনাত্মক হয়েছে। তাহলে আমরা 20 - 10, তাহলে কত হবে? এই 10 টাকা হচ্ছে পরিবর্তিত দাম। এবার প্রাথমিক দাম কত ছিল? প্রাথমিক দাম মানে প্রথমে দাম কত ছিল? এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা, সেক্ষেত্রে আমরা এটা হলো 10 নিলাম। তো এই পর্যায়ে আমরা সূত্রের মধ্যে জাস্ট এই ফরম্যাট গুলো বসাই দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি -10, এখানে হচ্ছে পি হচ্ছে 10, এখানে পি সমান হচ্ছে 10 এবং কিউ হচ্ছে 40। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি যে -1/4। তো এইটাই হলো মূলত হচ্ছে দাম স্থিতিস্থাপকতা। তো এখানে আমরা ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় লিখে দেব। তাহলে সেক্ষেত্রে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অফ প্রাইস কত হবে? 1/4। এখন এই যে ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় কেন, আর ঋণাত্মক মানটাই কেন আসে? আমরা জানি যে দাম এবং চাহিদার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান এবং চাহিদার রেখার ঢাল হচ্ছে ঋণাত্মক। শুধুমাত্র বিশ্লেষণের সুবিধার্থে এই ঋণাত্মকের মানটা বর্জন করা হয় এবং সেক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা হয় হচ্ছে 1/4। তো ভিউয়ার্স, ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। আমরা পার্ট 2 তে আমরা আই স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা দেখব। এই ক্লাস থেকে যদি তোমরা এতটুকু উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করবে যে কোন ক্লাস তোমাদের প্রয়োজন হয় এবং ভিডিওটি শেয়ার করবে যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছে যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।